প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক, জাতীয় নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি আলোচনা। আইআরআই এর সঙ্গেও বৈঠক, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন, গণভোটও তো একটা বড় নির্বাচন, তাহলে এটার প্রস্তুতি নেবে কখন, ওইটার প্রস্তুতি কখন নেবে? যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদার। কেউ কেউ পিয়ার পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, প্রতিবেশী দেশে বসবাস করে আজকে ষড়যন্ত্র করছে। নির্বাচন কেউ রুখতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতের সঙ্গে একটি চুক্তি ও কয়েকটি উন্নয়ন প্রকল্প বাতিল। পাকিস্তানের সঙ্গে ভালো অর্থনৈতিক সম্পর্ক চায় সরকার, জানালেন উপদেষ্টা। মানবাধিকার সংস্থার সব দাবি মানা সম্ভব নয়। বাড়ি ভাড়া 15% পুনর্নির্ধারণে আন্দোলন প্রত্যাহার এমপি ও শিক্ষকদের। ক্লাসে ফেরার ঘোষণা, নভেম্বরে মিলবে 7.5 অর্থ, বাকি অংশ আগামী বছরের জুলাইয়ে। শীর্ষ ঋণ খেলাপিদের হাতে 6 ব্যাংকের 85,000 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত একীভূত করার সুপারিশ। ক্ষমতায় গেলে কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি বিএনপি। বরগুনার মিন্নির মতো ত্রিভুজ প্রেমের বলি জবি ছাত্র জোবায়েত। টিউশন ছাত্রীর পরিকল্পনায় হত্যা করেন সাবেক প্রেমিক ও তার বন্ধু। স্বীকারোক্তির পর 3 জনই কারাগারে। এবং চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু এখন হত্যা মামলা। সাবেক স্ত্রী সামিরা, খলনায়ক ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ আসামি 11। সত্য উদ্ঘাটনের আশা পরিবার ও ভক্তদের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক চলছে। সন্ধ্যা 6টার কিছু আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী। সূত্র জানায়, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার কথা রয়েছে বিএনপির। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, যারা সালাউদ্দিন আহমদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা এই বৈঠকে বসেছেন এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে, দেশের সার্বিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ যারা সালাউদ্দিন আহমদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা এই বৈঠকে বসেছেন এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ দেশের সার্বিক পরিস্থিতি এবং আগামীর জাতীয় সংসদ নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে প্রশাসনের কিছু বিষয় নিয়ে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি, যেটি বিএনপি তরফ থেকে জানানো হয়েছিল। এবং সেই বিষয়ে যে রয়েছে যে আপনি জানেন যে কয়েকদিন আগে গণভোটের প্রসঙ্গ এসেছিল, সেই গণভোটের কবে টাকা হবে, কবে হলে ভালো হয় সেই বিষয়গুলো থেকে আসবে। আপনারা জানেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলো বরাবরই উদ্বেগ জানিয়েছিল। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত, মতপার্থক্য এবং মত পার্থক্য যে বিষয়গুলো সেগুলি কিন্তু বারবার আসে এবং এই রাজনৈতিক নেতারা কাছে এই বিষয়গুলো জানিয়েছিল এবং তারা বলেছিলেন যে এই যে পরিস্থিতি দেশের, সেই পরিস্থিতির সময় আগামী নির্বাচন নিয়ে তাদের কোনো সংশয় আছে কিনা বা সংকট আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আলোচনা থাকছে আজকের এই বৈঠকে। কিভাবে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়, সার্বিক পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আলোচনা করছেন এই বিএনপি যে 3 জন শীর্ষ নেতা আজকের এই বৈঠকে তারা আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। আপনারা জানেন যে এর আগে বিএনপির প্রতিনিধি দল কিন্তু ডক্টর সঙ্গে কয়েক দফা কিন্তু বৈঠক করেছেন কয়েকদিনের মধ্যে এবং তারা সেসব বৈঠক কিন্তু দেশের স্বাক্ষর সহ আগামী তার বাস্তবায়ন এবং আগামী নির্বাচন সব বিষয় কিন্তু তখন ছিল, আজকে সেই বিষয়গুলি যাচ্ছে। এছাড়া কিছু বিষয় আমরা শুনতে পাচ্ছি আর জানতে পারছি, সেগুলো হচ্ছে যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দেশের বাইরে রয়েছেন, তারা আসলে দেশে ফিরবেন, দেশে ফেরার পর তার নিরাপত্তা কেমন হবে। একই সঙ্গে আপনারা জানেন যে তার জন্য আসলে বুলেট প্রুফ গাড়ির অনুমতি চাওয়া হয়েছে, লাইসেন্সকৃত অস্ত্রের যে অনুমতি চাওয়া হয়েছে তার নিরাপত্তার জন্য, সেই বিষয়গুলো তো আজকের মধ্যে আসবে এবং সামনে তিনি
দেশে ফিরলে তার নিরাপত্তা কেমন হবে, কি ধরনের নিরাপত্তা তিনি পাবেন, সেই বিষয়গুলো হয়তো এই আলোচনায় আসবে বলে আমরা জানতে পেরেছি। সব মিলে বলা যায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুনিশ্চিত হবে বলে সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক, সামাজিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সব বিষয়গুলি আজকের এই বৈঠকে আলোচনা হচ্ছে। একই সঙ্গে প্রশাসনে যারা রয়েছেন, যারা যিনি সন্দেহ রয়েছে বা সংশয় রয়েছে, সেই বিষয়গুলি কিভাবে কাটিয়ে ওঠা যায়, আগামী নির্বাচন সুস্থ সমাজ এবং অংশগ্রহণ করা যায়, সেই বিষয়গুলো কিন্তু এই বৈঠকে আলোচনার মাধ্যমে আসবে বলে আমরা জানতে পারছি। এই ছিল আমার কাছে যে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির যে সদস্যের প্রতিনিধিদল যে বৈঠক করছেন তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে। নভেম্বরে গণভোটের দাবি ও পিআরের নামে নির্বাচন বানচাল ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। ভারতে বসে ফ্যাসিস্ট দোসরদের দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও দেখছেন তারা। এদিকে গুলশানে আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মহাসচিব সহ দলের শীর্ষ নেতারা। মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ স্বাক্ষরের আগে শুরু হওয়া পিআর এবং গণভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনো থামেনি আলোচনা। সনদ স্বাক্ষরের পরও নিজ নিজ অবস্থান তুলে ধরছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণভোটের বিষয়টি আরও সুনির্দিষ্ট করা প্রয়োজন। তবে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজনের পক্ষে মত জানান তিনি। যদি ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হয় তো এটা তো বিরাট প্রস্তুতি। গণভোটও তো একটা বড় নির্বাচন, সারা দেশ মিলেই নির্বাচনটা হবে, গণভোটটি হবে। তাহলে এইটার প্রস্তুতি নেবে কখন, ওইটার প্রস্তুতি কখন নেবে, এর মধ্যে তো একটা সময়ের তো একটা ক্লাশ লেগে যাবে এই জায়গায়। তো এই ধরনের জেদাজেদির তো কোনো কারণ নেই। যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদারের মতো একটা বিষয়। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, নির্বাচনের আগে অনৈক্য দেখা দিলে ফ্যাসিবাদীরা পুনর্বাসিত হবে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। প্রতিবেশী দেশে বসবাস করে আজকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে শেখ হাসিনা। নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে যাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা আগামীতে দেশ চালাবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই এর প্রতিনিধি দল। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে এআই অপব্যবহার ও অপতথ্য ঠেকাতে সেন্ট্রাল সেল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সেমিনারে সিইসি আরও জানান, নজরদারির আওতায় আসবে দুর্গম এলাকাও। ভোটের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার নিয়ে দুশ্চিন্তায় ইসি। মঙ্গলবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এআই এর অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অত্যন্ত রিসোর্সফুল হবে আমি বিশ্বাস করি। কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটে এআই অপব্যবহার রোধে কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল গঠন করা হবে। আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব, কিন্তু আজকে আপনাদের ইনপুটস নিয়ে আমরা আগাতে চাই। সিইসি বলেন, এআই এর অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা, কারিগরি বিশেষজ্ঞদের কার্যকর সুপারিশ জানাতে বলেন তিনি। I want specific suggestions from this workshop. How to address the misinformation that will come up at dead of night. So it should be a 24-hour job. So how to make sure what kind of people we have to really engage in this job. Then the kind of fact-checking mechanism, how fast we can check the facts. নির্বাচন কমিশন মিথ্যা তথ্য ও অপতথ্য রোধে 24 ঘন্টা সচল ও কার্যকর কর্মপন্থা তৈরি করতে চায় বলেও জানান সিইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গুমের 2 মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার ও হাজির করার দিন ধার্য রয়েছে বুধবার। গত 11 অক্টোবর সেনা সদরের এক ব্রিফিংয়ে জানানো হয়, পরোয়ানাভুক্ত সাবেক ও বর্তমান 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী HMMH তামিম বলেছেন, আসামিরা হাজির না হলে আইন অনুযায়ী হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন এই প্রসিকিউটর। ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে
হাজির হতে পারেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। যদি ওনারা হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয়, তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি, এই দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে এবং একটি তারিখ নির্ধারণ করা হবে যে আগামী অমুক তারিখের মধ্যে ওনারা যেন ট্রাইব্যুনালে হাজির হয় এই মামলা সম্পর্কে জানার জন্য বা মামলায় অ্যাপিয়ার করার জন্য। ভারতের সঙ্গে একটি চুক্তি ও কয়েকটি উন্নয়ন প্রকল্প বাতিল হয়েছে, পর্যালোচনা চলছে আরও কয়েকটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা চুক্তির তালিকা সত্য নয় বলে দাবি করে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, পাকিস্তানের সঙ্গে ভালো অর্থনৈতিক সম্পর্ক চায় সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ মানবাধিকার সংস্থার সব দাবি মানা সম্ভব নয় বলেও জানান উপদেষ্টা। গত রোববার ফেসবুকে এক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া 10টি চুক্তি বাতিল হয়েছে, বাকিগুলো বিবেচনাধীন রয়েছে। আসিফের এমন দাবির বিষয়ে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। তৌহিদ হোসেন জানান, শুধুমাত্র একটি চুক্তি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির যে তালিকা এসেছে তা সঠিক নয়। দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কোম্পানি GRSEর সঙ্গে চুক্তিটি বাতিল হয়েছে, আর জ্বালানি কোম্পানি আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনায় রয়েছে। আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। এখন যে তালিকাটা এসেছে ওখানে, এটা সঠিক না, এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেন রিচের সাথে, গার্ডেন রিচ শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা, ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো, অনেকদিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। এদিকে সোমবার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, র্যাব বিলুপ্তি সহ বিভিন্ন দাবিতে 6টি মানবাধিকার সংগঠন খোলা চিঠি দেয় প্রধান উপদেষ্টাকে। এ নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবাধিকার সংগঠনগুলোর সব দাবি মানা সরকারের পক্ষে সম্ভব নয়। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিকভাবে সম্পর্ক ভালো করতে চায় ঢাকা। পাকিস্তানের সাথে আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই, তারা যদি সফরে আসে তাহলে আমরা সেটা ওয়েলকাম করবো, এটাই স্বাভাবিক। অর্থনৈতিক ক্ষেত্রে চাই যে পাকিস্তানের সাথে সহযোগিতা পারো। হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে, সেটাকে আমরা বিবেচনায় নিই। উপদেষ্টা তৌহিদ হোসেন আরও জানান, ভারতের ত্রিপুরা সীমান্তে 3 জন বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির উত্তর এখনও দেয়নি ভারত। তিনি এই ঘটনায় দেশটির কাছে আবারও সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানান। সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 15% বাড়ি ভাড়া পাবেন এমপি ও শিক্ষক কর্মচারীরা। 1 নভেম্বর থেকে পাবেন 7.5%, বাকি 7.5% মিলবে আগামী জুলাই থেকে। আন্দোলনের 10ম দিনে এই ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। এরপর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধিরা। 20% বাড়ি ভাড়া সহ ভাতা বাড়ানোর দাবিতে টানা 10 দিন ধরে আন্দোলন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। শিক্ষা উপদেষ্টার সঙ্গে কয়েক দফা বৈঠক করেন শিক্ষক প্রতিনিধিরা। সরকার প্রথমে 5% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানালে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান তারা। মঙ্গলবার আন্দোলনের 10ম দিনে শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফের বৈঠকে বসেন শিক্ষক কর্মচারীরা। আলোচনার পর 2 দফায় মূল বেতনের 15% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটা পরবর্তীকালে তারা যেটা দিলেন 5%, এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব, সেটাই আমরা বলেছিলাম। এবং সেই প্রেক্ষিতেই আজকের এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 7.5% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। এই সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা দিয়ে আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষকদের প্রতিনিধি। বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে। আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব ইনশাল্লাহ। নির্বাচিত সরকার আসলে শিক্ষা ও শিক্ষকদের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা ও আন্দোলনকারী শিক্ষকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পর ব্রিফিং শুরু হচ্ছে, সে সরাসরি যাচ্ছে সেখানে।
2026 ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে দেওয়ার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদরে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে যা বুঝাই তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। বিশেষ করে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টদের দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনও সেই পুরনো সরকারের, ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি। আমরা সেই সঙ্গে পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি যে বিচার বিভাগে, বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদিও এটা জুডিশিয়ারি ব্যাপার, তারপর প্রধান উপদেষ্টা যেহেতু সব কিছু দায়িত্বে আছেন, তার কাছে আমরা আমাদের সেই কনসার্নগুলো জানিয়ে এসেছি। করতে থাকবে এবং সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্যে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। এটাই ছিল প্রধান মূল কথা। আপনারা কোনো উপদেষ্টা সুনির্দিষ্টভাবে বলেছেন কিনা? সুনির্দিষ্ট কোনো উপদেষ্টার কথা বলেছেন? না, আমরা যা বলার বলে এসেছি। প্লিজ, আমরা সব আমাদের কথা আপনাকে বললাম, এটাই আমাদের মূল কথা। থ্যাংক ইউ। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে ব্রিফ করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি ছিলাম সেখানে। ত্রিভুজ প্রেমের বলি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন। পুলিশ জানিয়েছে, জোবায়েদের সঙ্গে প্রেমে জড়ালেও পুরানো প্রেমিক মাহিরকে ভুলতে না পেরে 23 দিন আগে খুনের পরিকল্পনা করেন বর্ষা। বাস্তবায়ন করেন মাহির ও তার বন্ধু আইলান। হত্যার সময় বর্ষার কাছে প্রাণ ভিক্ষা চেয়েও পাননি জোবায়েদ। দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার 3 জন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের বাড়ির সিঁড়িতে রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান মাহির রহমান ও ফারদিন আহমেদ আইলান। হত্যায় প্রাথমিক সম্পৃক্ততা পাওয়ায় সে রাতেই জোবায়েদের টিউশন ছাত্রী বারজিস সাবনাম বর্ষাকে আটক করে পুলিশ। পরে ধরা পড়েন বর্ষার সাবেক প্রেমিক মাহির ও তার বন্ধু আইলান। বর্ষা ও মাহিরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে খোলে হত্যাকাণ্ডের জট। সামনে আসে ত্রিভুজ প্রেমের সম্পর্ক। পুলিশ জানায়, মাহিরের সঙ্গে সম্পর্ক থাকাকালে গৃহশিক্ষক জোবায়েদের সঙ্গেও প্রেমে জড়ান বর্ষা। পরে সম্পর্ক ভেঙে দিলেও মাহিরকে ভুলতে পারছিলেন না তিনি। 23 দিন আগে সাবেক প্রেমিককে ফিরে পেতে জোবায়েদকে খুনের পরিকল্পনা করেন বর্ষা ও মাহির। মাইন্ড হচ্ছে টিল্টিং। যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, হত্যাকাণ্ডের দিন জোবায়েদকে ফোন করে ডেকে আনেন বর্ষা। সেই তথ্য জানান মাহিরকে। পরে জোবায়েদের গলায় ছুরিকাঘাত করে হত্যা করেন মাহির ও আইলান। জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়। তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। বর্ষার সঙ্গে জোবায়েদের সম্পর্ক বিশ্বাস করতে পারছেন না তার বড় ভাই। ঘটনার আরও তদন্ত চান তিনি। আমার কাছে এরকম কিছু বলেনি। আমি মনে করতেছি আরও ইনভেস্টিগেশন করে আরও একটু গল্পটা আরও
আরও খোলাসা হওয়ার দরকার আছে। দোষী তারা সর্বোচ্চ যাতে শাস্তি পায়, দোষীরা শাস্তি না পেলে এখানে অনেক ধরনের সমস্যা, কারণ এ ধরনের কেস আরও মায়ের বুক খালি হবে। জোবায়েত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার নেতা ছিলেন, এছাড়াও জড়িত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঢালিউডের অমর নায়ক সালমান শাহের মৃত্যু রহস্য উদ্ঘাটনে নতুন মোড়। 29 বছর পর অপমৃত্যুর মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। সাবেক স্ত্রী সামিরা, খলনায়ক ডন, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জনকে আসামি করেছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। তদন্তে সত্য উদ্ঘাটনের আশা পরিবার ও ভক্তদের। রিভিশন আবেদন মঞ্জুর করে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। এরপরই পাল্টে যায় দৃশ্যপট। আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। সাবেক স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে 11 জনের নামে মামলা করা হয়। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খলনায়ক ডন ও সালমান হত্যা মামলার আসামি। আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছর তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। আদালতের শুনানিতে সাবেক স্ত্রী সামিরার বিষয়ে উল্লেখ করা হয়, ঘরে সিরিঞ্জ এবং ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, সালমান শাহর স্বজনদের অভিযোগ, ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও সিবিআইয়ের তদন্তে পাওয়া তথ্যে আছে গড়মিল। এই মামলায় অজ্ঞাতনামা সহ 11 জনের নামে মামলা করা হয়েছে। সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, ডন ছাড়াও এই মামলায় অন্য আসামিরা হলেন লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু ও রেজভি। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা। এবার শুরু হলো নতুন তদন্তের অধ্যায়। প্রায় 29 বছর পর আবারও সত্য উন্মোচনে মুখিয়ে সালমানের পরিবার ও তার কোটি ভক্ত। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। মাত্র 3 গ্রাহকের কাছে আটকে আছে জনতা ব্যাংকের 40,000 কোটি টাকা। এভাবে শীর্ষ ঋণ খেলাপিদের কাছে 85,000 কোটি টাকা আটকে থাকায় এখন নাজুক রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত। পরিস্থিতি তুলে ধরে অর্থ মন্ত্রণালয় এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাতগুলোকে একীভূত করার সুপারিশ বাংলাদেশ ব্যাংকের। তবে সবল ব্যাংকের সঙ্গে নয়, বরং দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নিয়ে আলাদা ব্যাংক করার পরামর্শ বিশেষজ্ঞদের। সিরিয়া সুলতানার রিপোর্ট। জনতা যেন জনতার নয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়ায় গত 1 বছরে আমানতকারী বেড়েছে জনতা ব্যাংকে, তবে ফেরেনি ঋণের আকারে দেওয়া আমানতকারীদের 53,848 কোটি টাকা। সেখানে অ্যাননটেক্স, বেক্সিমকো, এস আলমের কাছেই আটকে 40,000 কোটি টাকা। সর্বশেষ তথ্যে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ 120 খেলাপির কাছে গ্রাহকের টাকা আটকে আছে 85,444 কোটি টাকা। জনতা ছাড়াও অগ্রণী ব্যাংকের পাওনা 11,500 কোটি টাকা, রূপালীর 10,100 কোটি টাকার বেশি, সোনালী ব্যাংক পাবে 6,700 কোটি টাকা, বেসিক ব্যাংকের 2,500 কোটি এবং বিডিবিএল এর 500 কোটি টাকা। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপির ঋণ তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের একীভূত করার সুপারিশ মন্ত্রণালয়ের টেবিলে। সুপারিশে বলা হয়, সোনালী ব্যাংকের পরিস্থিতি তুলনামূলক ভালো হওয়ায় দুর্বল কোনো ব্যাংকে একীভূত করা যেতে পারে। অন্যান্য ব্যাংকের যে সমস্ত ঋণ আছে, যেগুলো আসলে বাদ বিচার না করে দেওয়া হয়েছে, সেগুলো আদায় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেগুলোকে যদি, সেই ঋণগুলোকেও যদি সোনালী ব্যাংকের আদায়ের দায়িত্ব পড়ে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সোনালী ব্যাংকের জন্য চ্যালেঞ্জ হবে এবং সোনালী ব্যাংকের যে এখন যে অ্যাসেট কোয়ালিটি, সেটা কিন্তু একটু হতে পারে, পরিবর্তন একটা ইম্প্যাক্ট আসতেই পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে গত 1 বছরে ইসলামী ব্যাংক সহ 6টি দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক। মূলধন ঘাটতি ইতিবাচক ধারায় ফিরেছে। এমন অবস্থায় দুর্বল ব্যাংকের চাপ নড়বড়ে করবে প্রতিটি সূচকে। জনতা ব্যাংক যে লোন ডিসবার্স করেছে, তার মধ্যে 75% হচ্ছে এনপিএল। এমনিভাবে কয়েকজন ব্যক্তির হাতে কিন্তু সব টাকা পয়সা দেওয়া। তাহলে এইগুলোকে নিয়ে যদি তারা একটা দুর্বলগুলোকে নিয়ে যদি একটা স্কিম হাতে নেয়, কিছু আর্থিক সহায়তা দিলেও কিন্তু ওইটার ব্যাপারে তারা হয়তো একটা স্ট্রেংথেনিং করার ক্ষেত্রে কিছুটা করতে পারবে। আর ভালো একটা ব্যাংকের সাথে যখন এগুলোকে নিয়ে আসবে, তখন কিন্তু তারা বলছে টাকার সহায়তা দেওয়া হবে না, এটা একমাত্র সুবিধা। কিন্তু অসুবিধা কিন্তু অসুবিধা অনেক বলতে, যে এই ব্যাংকের প্রতি যে মানুষের যে আস্থাটা একটা সময় ছিল, সেই আস্থাতে কিন্তু একটা ফাটল ধরবে। বিশ্লেষকরা বলছেন, সহজ সমাধানে নয়, ঢালাও ব্যাংক মার্জার দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ ফেলবে অর্থনীতিতেও। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বাংলাদেশ ব্যাংককে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার তাগিদ দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন।
ক্ষমতায় গেলে বাংলাদেশ ব্যাংকে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খেলাপি ঋণের চাপে ধুঁকছে দেশের ব্যাংক খাত, যার পেছনে প্রধান কারণ হিসেবে বারবার সামনে এসেছে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক দুর্বলতার চিত্র। রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে সামনে এসেছে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন করার আলোচনাও। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান PRI, যেখানে বক্তারা তুলে ধরেন কিভাবে বিগত বছরগুলোতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে বাংলাদেশ ব্যাংক। দেন রাজনৈতিক প্রভাব মুক্ত করতে কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন করার তাগিদ। ব্যাংকিং খাতে রিফর্ম যেটা নেওয়া হচ্ছে সেটার ফলে আসল চেহারা বের হয়ে আসছে। রাজনৈতিক হাতিয়ার হিসাবে এই কেন্দ্রীয় ব্যাংকটাকে ব্যবহার করা হয়েছে। সেন্ট্রাল ব্যাংক হ্যাজ আ রেসপন্সিবিলিটি টু এনহান্স অর এনশিওর ম্যাক্রোইকোনমিক স্টেবিলিটি। পলিটিক্যাল উইল যদি না থাকে, নাথিং উইল ওয়ার্ক এন্ড দ্য পলিটিশিয়ানস উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকে কোনোদিন রাজনৈতিক হস্তক্ষেপ করেনি বিএনপি, করবেও না। বাংলাদেশের অর্থনীতিতে যত ধরনের মেজর রিফর্মস সবগুলো কিন্তু বিএনপি গভর্নমেন্ট করেছে। উই আর কমিটেড টু সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স। নির্বাচিত সরকারই কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। আমরা যারা ট্যাক্স দিই অথবা ব্যাংকের ঋণ পরিশোধ করি, যারা দেয় না তাদেরটাও দেয়, কারণ তাদেরকে অ্যালাউ করা হয়েছে এত বছর ধরে তারা ব্যাংক ঋণটা আশোধ করে পালিয়ে যেতে পারেন। এখন আমরা এইসব পলিসি, গ্রেট পলিসি অ্যাডাপ্ট করি, আমাদের ওখানে রেগুলেটরিও থাকতে হবে। We have an election coming up hopefully, and that would also have some impact on our investment and our thinking process. শুধু কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাই নয়, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেরও তাগিদ দেন বক্তারা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সরকারি টেন্ডারের প্রাক্কলিত গোপন দর আগেই ঠিকাদারকে ফাঁস করে দেওয়ার অভিযোগে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়ে সত্যতা পেয়েছে দুদক। রমনা থানা পুলিশের ভবন, ঢাকা সার্কিট হাউস আধুনিকায়ন এবং শেরেবাংলা নগরে গণপূর্তের 12তলা ভবন নির্মাণের টেন্ডার সংক্রান্ত নথিপত্র জব্দ করে দুদকের অভিযানকারী দল। তাৎক্ষণিক যাচাইয়ে উঠে আসে দরপত্র আহ্বানের আগেই কর্মকর্তারা নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দর সংক্রান্ত তথ্য পৌঁছে দেন। দুদক জানিয়েছে, জব্দ করা নথি যাচাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। জাপানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এই রক্ষণশীল নেত্রী মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটিতে রেকর্ড ভোট পান। 247 আইন প্রণেতার মধ্যে তাকে সমর্থন দেন 237 জন। এর মধ্য দিয়েই ইতিহাস গড়েন তিনি। পুরুষ প্রধান রাজনীতির দীর্ঘ অধ্যায় পেরিয়ে এটাই জাপানের নতুন রাজনৈতিক মাইলফলক। তাকাইচি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিরাপত্তা, সংবিধান সংশোধন ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিতে চান তিনি। সন্ধ্যার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকারকে এখনই তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ হতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি। প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণ দাবি। ভারতের সঙ্গে একটি চুক্তি ও কয়েকটি উন্নয়ন প্রকল্প বাতিল, পর্যালোচনা চলছে কয়েকটি। পাকিস্তানের সঙ্গে ভালো অর্থনৈতিক সম্পর্ক চায় সরকার, জানালেন উপদেষ্টা। এবং বাড়ি ভাড়া 15% পুনর্নির্ধারণে আন্দোলন প্রত্যাহার, এমপি ও শিক্ষকদের ক্লাসে ফেরার ঘোষণা। নভেম্বরে মিলবে 7.5 ভাগ অর্থ, বাকি অংশ আগামী বছরের জুলাইয়ে। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।